প্রিয়া আজ একটি ম্যাক্সি পরেছিলেন। ঢিলেঢালা লাল রঙের ম্যাক্সিটি তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। প্রিয়া বললেন, তোমার জাদুর কাঠিটি বের করো, আমি একটু দেখতে চাই কেমন দেখতে। বুঝতে পারলাম প্রিয়া কি দেখতে চাইছেন। আমি জাদুর কাঠিটি বের করে বললাম, এটা সবার মনের ইচ্ছে বুঝতে পারে। এরপর প্রিয়া আমার জাদুর কাঠি নিয়ে যা করলেন তা কোনোদিন ভুলব না। আমার নাম অর্জুন, আমার বাড়ি গ্রিন পার্ক কলোনির বাসিন্দা। আমাদের বাড়ি এখনও 51 বাম্বরে। আমার মা শান্তি, বাবা রমেশ, কাকা সুরেশ, কাকিমা প্রিয়া। আর আমার বাবার বড় ভাই কাকা রাজ ও কাকিমা রেখাকে নিয়ে এক জমজমার সংসার। আমি আমার বাবার বড় সন্তান। আমার পর আমার এক ভাই আর 2 বোন। তারপর কাকা রাজের 2 মেয়ে, নেহা বড় আর সিমরান ছোট। দুজনেরই বয়স খুব কম। দুজনেই সুন্দরী এবং খুবই আকর্ষণীয়। কাকা সুরেশের এক ছেলে, বয়স 8 বছর। আমাদের বাড়িতে সবাই হাসি খুশিভাবে জীবনযাপন করেন। মোটামুটি সচ্ছল পরিবার। আমাদের কোনো অভাব ছিল না। আমাদের বাড়িতে দোলের দিন বেশ বড় করে পুজো করা হয়। এবারও তাই হয়েছিল। আমাদের পাড়াতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দোল খেলা হয়। আমরা বাড়িতে সকালে দোল খেলতে পারি না। আমাদের খেলা শুরু হয় দুপুর থেকে, যতক্ষণ না বাড়ির পুজো শেষ হচ্ছে। আমরা সবাই মিলে পুজোর কাজে সাহায্য করি, মা, কাকিমা প্রিয়া, কাকিমা রেখা ইত্যাদি। এবার পুজো শেষ হতে হতে দুপুর 2:30টা হয়ে গেল। আমরা ভাই বোনেরা পুজোর প্রসাদ খেয়ে যে যার বন্ধুদের সাথে রং খেলতে বেরিয়ে পড়লাম। আর এবারও প্রায় 3টা নাগাদ আমি বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পড়ে একটা সরু গলি আছে। কোনো এক সময় এটাকে ভেসপা লেন বলা হতো। আজ আর নেই, এখন শুকনো খটখটে একটা কানা গলি মাত্র। আর এই গলিতেই আমার কুমার জীবনের অবসান হয়েছিল। আর তাও আমার কাকার রাজের বড় মেয়ে নেহার কারণে। আমরা 3 বন্ধু মিলে দোলের রাজেই ঠিক করেছিলাম যে একটু সন্ধ্যের দিকে ওই গলিতে ঘাপটি মেরে থাকব। আর কোনো মেয়ে ওখান দিয়ে গেলে তাকে পাকড়াও করে গলির ভিতরে নিয়ে গিয়ে হোলি খেলব। আমরা 3 জনেই খুব ভালো আর ভদ্র ছেলে বলে পরিচিত। রং হাতে নিয়ে পাড়ার সব বাড়িতে ঘুরে ঘুরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। আর ছোটদের গায়ে মুখে আবির মাখিয়ে আমাদের দোল শুরু হয়। এরপর আমরা সবাই পাড়ার রাস্তায় বেরিয়ে সবাই সবাইকে রং মাখাই। সেখানে বড়রাও থাকে। এবার সেরকমভাবেই সব কিছু চলছিল। সন্ধে প্রায় হয়ে এসেছে। আমাদের পরিকল্পনা মতো ওই গলির কাছে চলে গেলাম। আমি, বিক্রমা আর অঙ্কিত। শেষ বাড়িতে আবির দিতে গিয়ে ওই বাড়ির এক ভাবি আমাদের জোর করে শিবির শরবত খাইয়ে দিয়েছিলেন। আমরা যখন গলির কাছে এসে দাঁড়ালাম, বুঝতে পারলাম যে সবারই একটু মাথা ঘুরছে। বিক্রম আমার কাছে এসে বলল, কিরে অর্জুন, এখন তো একটা মেয়েরও দেখাতে পেলাম না। আমি বললাম, একটু অপেক্ষা করি, দেখি না আমাদের ভাগ্যে কি আছে। একটু পরেই একাধিক মেয়ের কলরব কানে এলো। উঁকি মেরে দেখি যে 4টে মেয়ে এদিকেই আসছে। আমি ইশারায় সকলকে চুপ করতে বললাম। বিক্রম গলির বাইরে দাঁড়িয়ে আছে, আমি আর অঙ্কিত গলির একটু ভিতরে। মেয়েগুলো কাছাকাছি আসতেই বিক্রম এগিয়ে গিয়ে বলল, তোমাদের একটু রং মাখাবো? একটি মেয়ে বলল, তাকে আবার জিজ্ঞেস করতে হবে নাকি, রং মাখাবে তো মাখাও। বিক্রম বলল, এই গলির ভিতরে এসো বলি মেয়েটিকে হাত ধরে ভিতরে নিয়ে এলো। আর ওই মেয়েটির সাথে বাকি 3 জনেই গলির ভিতরে এসে দাঁড়ালো। সবাই গলির ভিতরে ঢুকতেই আমাদের দেখে বলল, তোমরাও রং মাখাবে? আমরা সমস্যারে বলে উঠলাম, নিশ্চয়ই মাখাবো। আমরা 3 জনে 3টে মেয়েকে রং মাখাতে লাগলাম। বাকি যে মেয়েটি ছিল সে খুবই ছোট। আর বাকি 3টে মেয়ের উদ্দেশ্যে সে বলল, এই তোরা রং খেলে আয়, আমি বাড়ি যাচ্ছি। ওদের উত্তরের অপেক্ষা না করেই মেয়েটি চলে গেল। আমি একটি মেয়েকে রং দিতে লাগলাম। মেয়েটিও আমাকে রং দিতে লাগলো। মেয়েটির পরনে একটা টি-শার্ট আর নিচে স্কার্ট। আমি হাতে করে একটু আবির নিয়ে জামা কাপড়ে দিতেই মেয়েটি বলল, এরকম করলে আমি আর রং খেলবো না, তুমি খুব দুষ্ট। আমি বললাম, হোলি মানে আনন্দের দিন, এভাবে রাগ করতে নেই। গলির মধ্যে আধা আলোতে আমি লক্ষ্য করলাম মেয়েটির কাছে 2টো বাতাবি লেবু আছে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কোন লেবুর কথা বলছি? মেয়েটিকে না জানিয়ে বাতাবি লেবু খেতে লাগলাম। কিন্তু মেয়েটি দিতে চাইছিল না, শুধু বলছিল, এটা দেওয়া যাবে না, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম, তা করো গিয়ে, লোকজন আসলে তোমাদেরই সমস্যা হবে, আমাদের বেশি কিছু হবে না। আমার কথা শুনে মেয়েটি চুপ হয়ে গেল। একটু পর আমি বিক্রম আর অঙ্কিতকে ডাক দিলাম বাতাবি লেবু খাওয়ার জন্য।
বাতাবি লেবু খেয়ে 40 মিনিটের মতো হোলি খেললাম। বিক্রমকে বললাম, আমার পিচকারিতে অনেক জল আছে, এক্ষুনি সব জল মেয়েটিকে ছুঁড়ে দিব। প্রথমে আমি জল দিলাম, এরপর বিক্রম আর অঙ্কিত জল ছুঁড়ে দিল। আমরা 3 বন্ধু হোলি খেলা শেষ করে মেয়েটিকে বললাম, এবার বাড়ি যাও। মেয়েটি ধীরে ধীরে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চিনতে পারছি না, যদি চিনতে পারতাম তাহলে তোমার বাড়ি গিয়ে নালিশ করে আসতাম। আমি বললাম, দেখো যা হবার হয়ে গেছে, আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, এবার বাড়ি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আরেকটা কথা, তোমার তো কোনো ছেলে বন্ধু নেই আর আমার কোনো মেয়ে বন্ধু নেই। যদি আমাকে তোমার বন্ধু করতে চাও তো কাল সন্ধ্যের সময় এখানে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। ওর এর উত্তরে বলল, কেন, একবার করে বুঝি মন ভরেনি, কাল আবার হোলি খেলবে নাকি? শুনে আমি একটু হেসে বললাম, কাল যদি তুমি নিজের ইচ্ছায় না দাও তাতেও কোনো সমস্যা নেই, আমরা শুধু গল্প করব আর দুজনে দুজনকে চিনে নেব। ও আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে গেল। বিক্রম বলল, আজকের হোলি দারুণ হয়েছে, অনেক মজা করেছি। আমরা ওর কথাতে একমত হলাম আর দেরি না করে গলি থেকে একজন একজন করে বেরিয়ে এলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেরিয়ে যে যার বাড়ি চলে গেলাম। রাতে বাড়ি ফিরে বাথরুম ফাঁকা পেয়ে সোজা ঢুকে পড়লাম আর ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে এলাম। একটা বারমোড়া টি-শার্ট গায়ে দিয়ে সোজা রান্নাঘরে গেলাম, যদি কিছু খাবার পাওয়া যায়। খুচখুচির পরে দুপুরের খিচুড়ি প্রসাদ পেলাম, একটা বাটিতে সেটাই নিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বেরিয়ে এসে জল খেলাম আর সোজা বসার ঘরের দিকে চললাম, টিভি দেখব বলে। বসার ঘরের আগে নেহা আর সিমরানের ঘর, সেখান দিয়ে যেতে গিয়ে খুব চাপা গলে কিছু কথা শুনতে পেলাম। সিমরান ওই ছেলেগুলো হোলি খেলে আমার অবস্থা খারাপ করে ফেলেছে। এরপর সিমরান বলল, যাই বলো দিদি, এই প্রথম হোলি খেলে অনেক আনন্দ হয়েছে। প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে ভালোই লেগেছে। ওরা এক্ষুনি বেরোবে, তাই আমিও চট করে ওদের ঘরের সামনে থেকে সরে গেলাম আর বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে দিলাম। ভাবতে লাগলাম, গলির মধ্যে আমরা 3 বন্ধু, যাদের সাথে হোলি খেলেছি তারা আমার বোন নেহা আর সিমরান, আর কালকে যদি আমাকে দেখে ওরা বাড়িতে বলে দেয় তো মহা বিপদ হয়ে যাবে। ভাবতে লাগলাম কি করা যায়। বিক্রম বা অঙ্কিতকে বলা যাবে না, তাহলে 5 কান হবে, যা করার আমাকেই করতে হবে। নেহা আর সিমরান রাতের খাবার খেয়ে বসার ঘরে এলো। আমাকে দেখে নেহা বলল, কিরে দাদা, তোর রং খেলা কেমন হলো? আমি বললাম, ভালোই, প্রতিবার যেমন হয় সেরকমই। একটু পর ভাবতে লাগলাম, বলবো নাকি যে ওই গলিতে 3কে মেয়েকে রং মাখিয়েছি, আর এটা বললে ওরা বুঝতে পারবে যে আমরা 3 জনই ওই গলিতে ছিলাম। আমাকে চুপ করে থাকতে দেখে সিমরান বলল, কিরে দাদা, চুপ করে আছিস কেন? আমি বললাম, আমার ভীষণ গরম লাগছে, আমি ছাদে যাচ্ছি। সাথে সাথে নেহা আর সিমরানও বলল, আমরাও ছাদে যাব। আমি ওদের কথা শুনে সোফা থেকে উঠে সিঁড়িতে পা দিলাম। ওদিকে নেহা আর সিমরান দুজনেই মাকে বলল, মা, আমরা দুজনেই দাদার সাথে ছাদে যাচ্ছি। মার উত্তর, ঠিক আছে, তোমরা ছাদে যাও, রান্না হলে তোমাদের ডাকবো। আমি ওদের আগেই ছাদে চলে এলাম। কোথায় বসবো ভাবছি, এরই মধ্যে নেহা আর সিমরান ছাদে উঠে এলো আর সাথে একটা মাদুরও নিয়ে এসেছে। মাদুর পিছিয়ে নেহা আমাকে বলল, আয় দাদা, মাদুরে বস। আমিও তাহলে মাদুরে গিয়ে বসলাম। বসার পরে সিমরান জিজ্ঞাসা করল, এবার তো আর গরম লাগছে না? এবার বল, আজ তোরা 3 বন্ধুদের নতুন কিছু করলি কি না? আমি বললাম, ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু তার আগে তোরা বলবি। সিমরান বলল, না না, আগে তুই বল না দাদা। অনেক তর্ক করার পর নেহা বলল, ওই যে আমাদের কয়েকটা বাড়ির পরে যে কানাগলি আছে, সেখানে 3টে ছেলে দাঁড়িয়েছিল। আমরা কাছে যেতেই ওরা জোর করে গলির ভেতরে টেনে নিয়ে যায়, তবে আমরা কেউই ওদের চিনতে পারিনি। রংমাখা মুখ আর অন্ধকার থাকার জন্য কিছুই বুঝতে পারিনি ওরা কারা। আমি বললাম, তোর আগে বল কি হলো সেখানে, সব খুলে আমাকে বল, আর আমি কথা দিচ্ছি যে আমি তোদের কিচ্ছু বলবো না। তোদের পরে আমি যা বলবো তাতে তোরাও কিচ্ছু বলতে পারবি না আমাকে বাড়ির কাউকে। সিমরান মুখ মেচু করে বসে আছে। বুঝলাম সিমরান কিছুই বলবে না, তাই আমি বললাম, ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তোরা যখন আর কিছুই বলবি না তো এখানে চুপ করে বসে থেকে কি হবে। এই বলে আমি উঠে দাঁড়ালাম, আর তাতেই সিমরান আমার হাত ধরে বলল, দাদা যাস না রে, আমরা সব বলবো। দেখ, আমাদের তো এসব কথা বলার আর কেউ নেই, তুই আমাদের একাধারে দাদা আর বন্ধু, তাই তোকেই আমাদের আজকের ঘটনা বলছি। সিমরান বলল, ছেলেগুলো আমাদের থেকে বাতাবি লেবু নিয়ে খেয়েছে, আমরা অনেক বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনেনি। বাতাবি লেবু খেয়ে হোলি খেলেছে,
শেষের দিকে 3 জন ওদের পিচকারি দিয়ে জল দিয়েছে আমাদের জামা কাপড়ে। এমন অবস্থায় আমি আর নেহাদি কি করব বুঝতে পারছিলাম না। এমনকি প্রথম হোলি খেলাতে আমরা ঠিকভাবে হাঁটতে পারছিলাম না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে চলে আসি। একটু পর মা রাতের খাবার খেতে ডাক দিল। নেহার সেম চলে গেল, আর আমি খোলা ছাদে শুয়ে আছি। মনে মনে আজকের ঘটনা কল্পনা করছিলাম। একটু পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখলাম কাকিমা প্রিয়া আমার সামনে ঝুঁকে রয়েছে। আমি তাকাতেই একটু মুচকি হেসে বললেন, ঘুম? তখন থেকে ডাকছি, ঘুম আর ভাঙছে না তোমার? কাকিমা প্রিয়া আমার থেকে বয়সে বেশি তফাৎ না থাকায় আমাকে তুই না বলে তুমি করেই বলেন। কাকিমা প্রিয়া বললেন, ঘুম তো পাবেই, এত ধকল গেল তোমার? আমি বললাম, কিসের ধকল? আজ তো কোনো কাজই করিনি আমি। কেন মিথ্যে কথা বলছো? গলির মধ্যে হোলি খেলে? আমি চোখ বড় বড় করে বললাম, কি বলছো তুমি এসব? কাকিমা প্রিয়া বললেন, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমি সব দেখেছি। ওদের সাথে হোলি খেলেছিস, এখন আমার সাথে অনেক গল্প করতে হবে। আমার কাছে 2টো ডাব আছে, বাতাবি লেবু অনেক বড়। ডাব খাবি আর আমার সাথে গল্প করবি। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো কিসের কথা বলছি? আমি বললাম, আমার সাথে কেন গল্প করতে হবে? কাকার সাথে গল্প করতে যাও গিয়ে। কাকিমা প্রিয়া বললেন, ছাড়ো তো তোমার কাকার কথা, কিছুই পারে না সে। আমার নজর অনেক দিন থেকেই তোমার ওপর ছিল, তোমার সাথে গল্প করতে অনেক ভালো লাগবে। এরপর কাকিমা প্রিয়া 2টো ডাব আমার সামনে রেখে বললেন, এগুলো খাও আর আমার সাথে গল্প করো, না হলে রাতের খাবার পাবে না কিন্তু। আমি আর কথা বাড়ালাম না। খোলা আকাশের নিচে কাকিমা প্রিয়ার সাথে কিছুক্ষণ গল্প করলাম আর ডাব খেলাম। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার কাকিমা প্রিয়া কিন্তু অনেক সুন্দরী। কাকিমা প্রিয়া বাড়িতে শাড়ি আর ব্লাউজ পরেন, মাঝে মাঝে ঘুমানোর আগে ম্যাক্সি পরে ঘুমান। যাই হোক, গল্প করার পর আমাকে বললেন, রাতে আমি তোমার ঘরে যাব, তুমি দরজা হালকা চাপিয়ে রাখবে, কিন্তু যদি তা না করো তো তোমার কপালে খুব দুঃখ আছে। এখানে ভালোভাবে গল্প করতে পারিনি, তাই আবার রাতে তোমার ঘরে গিয়ে গল্প করব। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। কাকিমা প্রিয়া খুশি হয়ে বললেন, এখন রাতে খাবার খেতে চলো। আমরা নিচে নেমে এলাম, সোজা গিয়ে খাবারের টেবিলে বসলাম। দেখলাম নেহা, সিমরান, কাকা, রাজ, বাবা, কাকা সুরেশ সবাই আমার জন্য বসে আছে। আমরা সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুতে চলে গেলাম। আমি আমার ঘরে গিয়ে শুতে পড়তেই ঘরের দরজা একটু ফাঁকা করে কেউ একজন ঢুকলো। বুঝলাম কাকিমা প্রিয়া এসেছে। কাকিমা প্রিয়া ঢুকে দরজা ভালো করে বন্ধ করে আমার পাশে বললেন, কি গো, ঘুমিয়ে গেলে নাকি? তোমার সাথে গল্প করতে এসেছি। আমি উত্তর দিলাম, না না, ঘুমোইনি। এবার কাকিমা প্রিয়া বললেন, তোমার কাছে একটা জাদুর কাঠি আছে, জাদুর কাঠিটা বের করো, আমি একটু দেখতে চাই কেমন দেখতে। বুঝলাম কাকিমা প্রিয়া কি দেখতে চাইছেন। আমি জাদুর কাঠি দিয়ে বললাম, এটা সবার মনের ইচ্ছা বুঝতে পারে। কাকিমা প্রিয়া বললেন, আমার এই জাদুর কাঠি দিয়ে আর গল্প করব। আর কথা না বাড়িয়ে কাকিমা প্রিয়া আর আমি গল্প করতে শুরু করলাম। গল্প করার সময় বুঝলাম কাকিমা প্রিয়া সাবান দিয়ে স্নান করে এসেছেন, যে কারণে এক ধরনের সুগন্ধ আসছিল। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল, আর তাছাড়া অনেক ক্লান্তও লাগছিল।